আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। অবৈধ সম্পদ অর্জন মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর দোষী, ৮ বছরের কারাদণ্ড। হাইকোর্টে এই ভ্যালির সম্পূর্ণ নথি দাখিল, দায় দেনা নির্ধারণে বোর্ড গঠনের বিষয়ে আদেশ বুধবার। চলতি সপ্তাহে শুরু শিশুদের টিকাদান কর্মসূচি, ২১ কেন্দ্র নির্ধারণ, করোনায় কমেছে শনাক্ত হার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ আর দেবীর চক্ষুদান, অসুর বিনাশী দুর্গার আশীর্বাদে ধরায় আসবে মঙ্গল বারতা, প্রার্থনা ভক্তদের। অবৈধ সম্পদ অর্জন মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৭-এর বিচারক শহীদুল ইসলাম এই রায় দেন। ২০০৮ সালে ১৩ই জানুয়ারিতে বাবরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। লুৎফুজ্জামান বাবর বিএনপি জামাত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যৌথ বাহিনীর হাতে আটক হন লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় ২০০৮ সালে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রায় ১ বছর তদন্ত শেষে ১৬ জুলাই চার্জশিট দেওয়া হয়। তার বিরুদ্ধে ৭,৫,৯১,৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ আনা হয়। অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়। যুক্তিতর্ক শেষে গত ৪ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। প্রায় ১ যুগের বেশি সময়ে বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায় দেওয়া হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২৬-২ এবং ২৭-১ ধারা মোতাবেক তিনি আজকে দণ্ডিত হয়েছেন। আসামির প্রাইম ব্যাংক গুলশান শাখায় যে $১০ লক্ষ অর্থাৎ ৬,৭৯,২৪,২১৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন। এ রায়ে তারা সন্তুষ্ট নন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। ২০০৭ সাল থেকে জেলে আছেন এবং এটাও ওনার সাজা থেকে বাদ যাবে, সেই হিসেবে তার কোনো শাস্তি আর থাকে না, সার্ভড আউট হয়ে যায়। কিন্তু তৎসাপেক্ষেও আমরা এই কনভিকশনটাকে আমরা চ্যালেঞ্জ করি এবং এই কনভিকশনের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করি। তবে এরই মধ্যে ২০০৪ সালের ভয়াবহ গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড হয়েছে নেত্রকোনা ৪ আসন থেকে নির্বাচিত সাবেক এ সংসদ সদস্যের। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায় দেনা নির্ধারণের জন্য পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। প্রতিষ্ঠানটি যাবতীয় নথি দাখিলের পর বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শাকির আরজু রিপোর্ট। গত ১১ অক্টোবর ইভ্যালির যাবতীয় নথি হাইকোর্টে দাখিল করে জয়েন্ট স্টক কোম্পানিজ। তবে সবশেষ অডিট রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও ২০১৯ সাল পর্যন্ত অডিট রিপোর্ট হাইকোর্টে দাখিল করে ইভ্যালি। এখানে একজন হয়তোবা বিচারপতি, রিটায়ার্ড বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি হতে পারে, আরেকজন হয়তোবা সেক্রেটারি, আইদার রানিং অথবা এক্স সেক্রেটারি হতে পারে, আরেকজন হয়তোবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে এবং একজন আইনজীবী হয়তোবা থাকতে পারে। এরকম ৪ জনের একটা বোর্ড হয়তোবা কালকে গঠন করবে। অনারেবল হাইকোর্ট ডিভিশন বাদী এবং বিবাদী উভয় পক্ষের আইনজীবীর বক্তব্যকে শোনেন এবং একটি অবজারভেশন দেন যে যেহেতু ইভ্যালির ২ জন মালিক, তারা দুজনই এখন জেলে, এই অবস্থাতে একটি ইন্টারিম বোর্ড ফর্ম করে দেওয়াটা সম্ভব না। শুনানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষের আইনজীবী বলেন, সরকার ও প্রতিযোগিতা কমিশন এই বিষয়ে কাজ করছে। সরকারের পক্ষে যে অভিযোগগুলো পিটিশনাররা করছেন এগুলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, আনফাউন্ডেড, এবং কোর্টকে আমি এটাও অবগত করেছি যে প্রতিযোগিতা কমিশন ইতিমধ্যে সুমোটো কিন্তু একটা রায়, একটা সিদ্ধান্ত ইভ্যালির বিষয়ে নিয়েছে।
অনলাইনে বিভিন্ন অফার ও পণ্য কিনতে ভোক্তাদের নৈতিকতার বিষয়েও মন্তব্য করেন হাইকোর্ট। ভোক্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য বিভিন্নভাবে এই ই কমার্সের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে জিনিসপত্র কিনে থাকে এবং সেই লাভবান হতে গিয়ে যদি তারা ক্ষতিগ্রস্ত হন তারপরে তারা বলেন যে সরকার সেখানে দায়বদ্ধ থাকবে। গত 30 সেপ্টেম্বর ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। সে আদেশের ধারাবাহিকতায় হাইকোর্টের প্রতিবেদন দাখিল করা হয়। একজন ক্রেতা ইভ্যালিতে পণ্য অর্ডার করে 5 মাস পর না পেয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ই ক্যাব ভোক্তা অধিকারে বারবার অভিযোগ করেন, কিন্তু তাতেও প্রতিকার না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হবে চলতি সপ্তাহে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, শিশু কিশোরদের টিকা কেন্দ্র আলাদা হবে। এদিকে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার এখনও 3% নিচে। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার মাসখানেক ধরেই কমছে, পাশাপাশি ধাপে ধাপে চলছে টিকাদান কার্যক্রম। অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 14 জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 27,713। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 821টি ল্যাবে 23,155টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 543 জন। মোট শনাক্ত 15,63,501। নতুন 701 জন সহ সুস্থ 15,25,148 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 2.35%, সুস্থতা 97.55% এবং মৃত্যুর হার 1.77%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে টিকাদান শুরু হচ্ছে। আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। তো আপাতত 50-100 যেটাই পারি, যতটুকু পারি এটা দিয়ে আমরা শুরু করব। আমরা অবজার্ভ করবো, তারপরে বড় রানে যাব। আপাতত আমরা স্কুলের মাধ্যমেই করব। যে স্কুলে আমরা দিতে চাই সেই স্কুলের কর্তৃপক্ষ তাদেরকে কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে। শিক্ষার্থীদের তালিকা সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বেশ কিছুদিন ধরে জ্বর কমছে না বিএনপি নেত্রী খালেদা জিয়ার। শরীরের তাপমাত্রা ওঠানামা করছে। এমন অবস্থায় স্বাস্থ্যের একাধিক পরীক্ষা নিরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। সেখানে চিকিৎসকদের পরামর্শে তার সিটি স্ক্যান ও ইকো টেস্ট করানো হয়েছে। বুধবার এসবের রেজাল্ট আসবে। এছাড়া আরও কয়েকটি টেস্ট করানোর কথা রয়েছে। মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়ার শরীরে জ্বর আছে। জ্বরের মাত্রা 102 ডিগ্রির মধ্যে ওঠানামা করে। জ্বর না কমার কারণ খুঁজছে মেডিকেল বোর্ড। নব্বইয়ের পটভূমি আর 2021-এর পটভূমি এক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, গণ অভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন রঙিন খোয়াবে পরিণত হবে। বিএনপি নেতারা গণ অভ্যুত্থানের দিবা স্বপ্ন দেখছেন, কিন্তু তারা ভুলে গেছেন 90-এর পটভূমি আর 2021 সালের পটভূমি এক নয়। কাজে 90-এর গণ অভ্যুত্থান এখনো হবে এমন রঙিন স্বপ্ন দেখে কোনো লাভ নেই। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কিডনি বেচা কেনা চক্র, রাজধানী থেকে 5 জন গ্রেপ্তার। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কিডনি বেচাকেনা চক্র, এরই মধ্যে এই চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কিডনি রোগী ও দাতাদের পার্শ্ববর্তী দেশে নিয়ে অর্থের বিনিময়ে কিডনি প্রতিস্থাপন করত তারা। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে কিডনি প্রতিস্থাপন চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এই চক্রের 15 থেকে 20 জন সদস্য 3 ভাগে বিভক্ত হয়ে রোগী ও দাতার কিডনি প্রতিস্থাপন ও পার্শ্ববর্তী দেশে যাতায়াতের ব্যবস্থা করতেন। কারণ বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রোগীর কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকা নিলেও ডোনারদের দিতেন মাত্র 2 থেকে 3 লাখ টাকা। শাহরিয়ার ইমন, যেই ফেসবুক পেজগুলোর অ্যাডমিন এবং
আরও 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কিছু পাসপোর্ট, কিছু অবৈধ জাল ডকুমেন্ট উদ্ধার করা হয়। কারিয়ার যে তার এই ফেসবুক পেজ প্রচারণার মাধ্যমে প্রায় শতাধিক ব্যক্তিকে তারা পার্শ্ববর্তী দেশে পাচার করে তারা এইভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশন করেছেন। এদিকে গেল 9 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসএসসি পরীক্ষার্থী তরুণী অপহরণ মামলার মূল আসামি জসিমউদ্দিনকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় ওই তরুণীকে অপহরণ করেন মধ্যপ্রাচ্য প্রবাসী জসিম। ভুক্তভোগী তরুণী বাসায় যাচ্ছিল, তখন তাকে জোরপূর্বক তারা গাড়িতে তুলে নিয়ে তাকে অপহরণ করে। তাকে আজকে বাড্ডা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বাকি 4 আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় র্যাব। ইরফান এবং যে আশিক তাকেও আমরা খুঁজছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আলোচিত ধনকুবের মুসা বিন শামশের তার স্ত্রী ও ছেলে জুবি মুসাকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বেলা 3:30টার দিকে তারা ডিবি কার্যালয়ে হাজির হন। ডিবি পুলিশ বলছে, অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আব্দুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ মুসা বিন শামশেরের বিরুদ্ধে। মূলত কেন 10ম শ্রেণী পাশ কাদেরকে মুসা তার আইন উপদেষ্টা নিয়োগ দিলেন, কেন এই প্রতারককে 20 কোটি টাকার চেক দিলেন ও এই ঘটনা সত্যি কিনা এবং কাদেরের সঙ্গে মুসার আর কি ধরনের সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলো স্পষ্ট করতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ভাষাঞ্চরে মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR সংযুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা। উখিয়া কুতুপালং মেঘা ক্যাম্পের বিভিন্ন জায়গায় জড়ো হয়ে আনন্দ প্রকাশ করে তারা। সে সময় মিষ্টি বিতরণ করা হয়। উখিয়া কুতুপালং ক্যাম্পের ইনচার্জ জানান, স্বেচ্ছায় ভাষাঞ্চলে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা তৈরি করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে চুক্তি হওয়ায় ভাষাঞ্চলে 1 লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত থাকবে UNHCR। এতে খুশি রোহিঙ্গারা। ধারালা বলি এখন বর্তমানে ইউনিসিয়ার WP যে বিভিন্ন ধরনের ইনজিও কর্মকর্তাসকল এখন সাপোর্ট দিবলা বলি কি হয়ে বাধ্যগত হয়ে ওকে হয়ে পাশাংশ যাইবল্লা বলি এরা একখান গভর্নমেন্টের সাথে এগ্রি হয়ে ইয়ান আর খুব খুশি। মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ আর দেবীর চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার মূল অনুষ্ঠানের। অসুরবিনাশী দেবী দুর্গার আশীর্বাদে অশুভ শক্তির বিনাশ আর মঙ্গলের আবির্ভাব হবে পৃথিবী জুড়ে, এমন প্রার্থনা সবার। স্মৃতিমণ্ডলকে সঙ্গে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির মণ্ডপ। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আরাধনায় উৎসবের সুর। মহাসপ্তমী তিথিতে পূজার পিঁড়িতে বসেন আনন্দময়ী মা। চক্ষুদানের মাধ্যমে ত্রিনয়নী দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দেবী দুর্গার 9টি রূপে নবপত্রিকা, হরিদ্রা, অশোক, বিল্লপত্র সহ 9 ধরনের গাছ একসঙ্গে করা হয়। নবপত্রিকা দেবী দুর্গার ডান পাশে স্থাপন করা হয়। দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। বস্ত্র, নৈবেদ্য, ধূপ, দীপ সহ 16 উপাচারে করা হয় পূজা। মহাসপ্তমীতে পূজা দিলে 7 জন্মের পাতক রাশি বিনষ্ট হয়ে যায়। আমরা কোন জন্মে কোন পাপ করেছি তা আমরা জানি না, কিন্তু 7 জন্মের পাতক রাশি বিনষ্ট হয়ে যায়। অশুভ শক্তির বিনাশে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তি নিবেদন করেন ভক্তরা। মায়ের কাছে আমরা প্রার্থনা করি যাতে মা আমাদেরকে সকল মানুষকে যেন সুন্দরভাবে রাখতে পারে, পরিবার পরিজন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি, মানুষের জন্য যেন কিছু করতে পারি। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে স্থাপিত মণ্ডপ পরিদর্শন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই রাষ্ট্র ব্যবস্থার ব্যাধি বলে অনেকে আঘাত হানতে চেষ্টা করে এবং সেই আঘাত হানার মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িকতাকে। খুলনা নগরী সোনাপট্টি সার্বজনীন পূজা কমিটির মন্দির পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এবছর দেবী দুর্গা মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে, যাবেন দোলায়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
সময় হয়েছে আবারও সংবাদ বিরতির। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি, প্রথম ম্যাচে বাংলাদেশের হার, 4 উইকেটে শ্রীলঙ্কার জয়। এবার সংস্কৃতি সংবাদ। পর্দা নামল গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের। 140টি দলের সংস্কৃতি কর্মীদের 12 দিনের মিলন মেলা ভাঙল বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে। বাউল গান, নৃত্য আর নাটকের শেষ দিনেও উৎসব মুখর ছিল শিল্পকলা একাডেমি। আদিত্য মামুনের রিপোর্ট। দেশের সর্ববৃহৎ সাংস্কৃতিক উৎসবের পর্দা নামল। জমকালো আয়োজনের শেষ দিনেও শিল্পকলা একাডেমিতে ছিল চোখে পড়ার মতো দর্শক শ্রোতা। মুক্তমঞ্চে সমাপনী দিনের আয়োজনে বাউল গানের ঝংকার, সঙ্গীত ও নৃত্যকলায় মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের বাঙালি বাংলাদেশ ও বঙ্গবন্ধু শিরোনামে বর্ণিল পরিবেশনা। নৃত্য আর গানে তুলে ধরা হয় 1947 থেকে বর্তমান বাংলাদেশকে। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শব্দ নাট্যচর্চা দলের নাটক মন কেড়েছে দর্শকের। মধ্যবিত্ত জীবন সংসারের কথকথায় ধ্বনিত হয় সবারই কথা। চরম রাজনৈতিক আবহের নাটক একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার। ঢাকা থিয়েটারের এই নাটকে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট চিত্রিত হয়েছে। সংস্কৃতি কর্মী ছাড়াও দর্শক শ্রোতাদের এই মিলন মেলা আবারও জমবে সামনের বছর। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অবৈধ সম্পদ অর্জন মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর দোষী, 8 বছরের কারাদণ্ড। হাইকোর্টে এই ভ্যালির সম্পূর্ণ নথি দাখিল, দায় দেনা নির্ধারণে বোর্ড গঠনের বিষয়ে আদেশ বুধবার। চলতি সপ্তাহে শুরু শিশুদের টিকাদান কর্মসূচি, 21 কেন্দ্র নির্ধারণ, করোনায় কমেছে শনাক্ত হার। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।